সুপ্রিয় সুধী, পৃথিবীর যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। পৃথিবীর সমস্ত খ্রিস্টান সম্প্রদায়কে মেরি ক্রিসমাস। আপনারা জানেন আমি এই অনুষ্ঠানটিতে বাংলাদেশের রাজনীতি, অন্তর্বর্তীকালীন সরকার এবং মব জনগোষ্ঠী যারা লাঠিয়াল বাহিনী হিসেবে বিভিন্ন জায়গায় মানুষের ঘর থেকে মানুষ ধরে নিয়ে এসছে, স্কুলের শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে তার অফিস থেকে বের করে দিচ্ছে, এই সব বিষয় নিয়ে আমি কথা বলছি। আপনারা জানেন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশে, যিনি গ্রামীণ ব্যাংকে সুদের কারবার করে শান্তিতে নোবেল পেয়েছিলেন। তো তিনি যে খুব ভালো দেন দরবার করতে পারেন সেটা আমরা জানি। বুঝেছিলাম তার সেই দেন দরবার বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা, রাজনীতিকে সুষ্ঠু করা এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে তার একটি ভূমিকা থাকবে। 53 বছরের বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশে পরিণত করেছিলেন শেখ হাসিনার হাত ধরে। দেশটির প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকাতে একটি করে স্কুল, একটি করে মাদ্রাসা, প্রত্যেকটা এলাকাতে রাস্তা ঘাট, বড় বড় শহরের কমিউনিকেশন, ঘরে ঘরে ইন্টারনেট সংযোগ, প্রত্যেকটি বাড়িতে বিদ্যুতায়ন করা হয়েছে। যে দেশটি ডুবেছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল, সে দেশে আলোকবর্তিকা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যে দেশে 60 ভাগ ছেলে পেলে স্কুলে যেত আর 40 ভাগ হাটে মাঠে ঘাটে কাজ করত, ভিক্ষে করত, শারীরিক কসরতের কাজ করত, শিশু শ্রম ছিল, সেই দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 15-16 বছরে প্রত্যেকটি শিশুকে স্কুলে যাওয়া এবং জানুয়ারির 1 তারিখে বই উৎসব হতো। প্রত্যেকটা শিশু বিনা পয়সায় বই পেত। অসহায় বিদ্যুতের জন্য ভাতা, বিধবাদের জন্য ভাতা, স্বামী পরিত্যক্তদের জন্য ভাতা, বিকলাঙ্গ অথবা যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের জন্য ভাতা, মুক্তিযোদ্ধার জন্য ভাতা, এরকম করে। এবং বিভিন্ন মৌসুমে যারা নদীতে মাছ ধরে তাদের মাছ ধরা বন্ধ করলে তাদেরকে বিজিএফ কার্ড, সমুদ্রে মাছ ধরে তাদেরকে বিজিএফ কার্ড, এইভাবে একটা সেফটি নেটওয়ার্কের মধ্যে বাংলাদেশটাকে নিয়ে এসেছিল। হ্যাঁ, আমরা বিশ্বাস করি বাংলাদেশে কিছু দুর্নীতি ছিল, দুর্নীতি হয়েছে, দুর্নীতি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও চলে যাবে, সেটা আশা করা যাবে না। কেননা উন্নয়নশীল বিশ্বে রেগুলেশন সেট আপ হতে এবং রুল অফ ল এস্টাবলিশ হতে সময় লাগে। সেই সময়টাতে নানানভাবে দুষ্কৃতিকারীরা দুর্নীতি করে, সেটা আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো যা হোক, যে কথা বলি, 5 আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পর ডক্টর ইউনূস 3 দিন পর 8 তারিখে যখন ক্ষমতা নেন আগস্ট মাসের, তখন থেকে সবার একটা ধারণা ছিল, মানুষের মধ্যে একটা বিশ্বাস ছিল যে ডক্টর ইউনূস হিংসার বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করবেন না, কারণ তিনি রাজনৈতিক নেতা নন। পুরা পৃথিবীর মানুষ তাকে জানে শান্তির প্রতীক হিসেবে, তাকে জানে অরাজনৈতিক একজন উদ্যোক্তা হিসেবে। তিনি যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন, অনেকেরই ধারণা ছিল যে দলাদলি, রেষারেষি, কাটাকাটি, মারামারি, হানাহানি বন্ধের জন্য তিনি একটা ঐক্যের ডাক দিবেন, যেই কোনো দল মত নির্বিশেষে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু ডক্টর ইউনূস এসে কি বললেন? শুধুমাত্র যুদ্ধ অপরাধী, বাংলাদেশ বিরোধী যে শক্তিটি 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে তাদেরকে কাছে টেনে নিলেন আর বাকি সবাইকে দূরে ঠেলে দিলেন। কিভাবে হলো এটা দেখেন। বিএনপির সেকেন্ড ইন কমান্ড জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, কিছু কিছু মামলায় তার শাস্তি হয়েছে, কিছু কিছু মামলা পেন্ডিং ছিল। তার কিছু কিছু মামলা এই সরকার এসে দ্রুত গতিতে এটা থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু ওনার দেশে যাওয়ার ব্যাপারে, উনি যে দেশে যাবে বলছিল, এটার ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তিনি যেতে পারেননি। কেন পারেননি সেটার একটা মজা আছে। উনি আসলে বিএনপি এবং আওয়ামী লীগ যে দুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এই দুটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে ওই জামাতি ধারার পাকিস্তানপন্থী যারা,
1971 সালে যারা পরাজিত হয়েছে তাদেরকে দিয়ে দেশটা রিসেট করতে চেয়েছেন। আপনি যদি দেখেন তিনি নির্বাচন কমিশনার বানিয়েছেন। ওই নির্বাচন কমিশনারের বাবা 1971 সালের স্বীকৃত যুদ্ধাপরাধী ছিলেন। তিনি রিজওয়ানা হাসান নামে একজনকে ওনার পরিবেশ উপদেষ্টা বানিয়েছেন। তার বাবা 1971 সালে স্বীকৃত যুদ্ধাপরাধী ছিলেন। এইভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারের জায়গা পেতে হলে, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হতে হলে, বিসি হতে গেলে, পুলিশে উচ্চপদস্থ বা আর্মিতে বা বিজেপিতে যে কোনো জায়গায় ভালো পোস্টিং পেতে হলে তাকে 1971 সালে বাংলাদেশ বিরোধী যারা ছিলেন, অর্থাৎ পাকিস্তানপন্থী যারা ছিলেন এবং ভারত বিরোধিতায় যারা শর্মিলান, সেরকম মানুষ হতে হবে। তা না হলে ডক্টর ইউনূসের কাছে ভালো কিছু পাবে না। তো যে কথাটি বলছিলাম যে ডক্টর ইউনূস আসলেন, এসে যে রিকনসিলিয়েশন হওয়ার কথা ছিল 1990 সালে, যেটা হয়েছিল নেলসন ম্যান্ডেলার দেশে 27 বছর রাজনীতির বাইরে জেলখানায় থেকে তিনি রবিন আইল্যান্ড থেকে যখন ফিরে আসলেন, তিনি কিন্তু কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ভেদাভেদ করেননি। তিনি সকল মানুষকে নিয়ে ইনক্লুসিভ একটা সোসাইটি করার চেষ্টা করেছেন। কিন্তু ডক্টর ইউনূস এই ইনক্লুসিভ সোসাইটিকে মানে একাধিক ভাগ, 2 ভাগ নয় 3-4 ভাগ করে ফেলেছেন। শুধুমাত্র তিনি গুরুত্ব দিয়েছেন কাকে? ওই লাঠিয়াল অশিক্ষিত কতগুলো ছেলে পেলে যারা আমরা মনে করেছিলাম, অনেকেই মনে করেছিল যে এটা আসলে বাংলাদেশে একটা পজিটিভ ডাইরেকশনের দিকে যাবে, যে বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যেইভাবে রাষ্ট্র চালিয়েছে তার চেয়ে ভালো কোনো ফরম্যাটের সরকার আসার জন্য হয়তো এই আন্দোলনটা হচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা ওই তালেবান, আইএস এবং পাকিস্তান সমর্থিত এই গোষ্ঠী তাদের টাকা খেয়ে এই আন্দোলন করেছে। মানুষ ধোঁকা খেয়েছে। মানুষ ধোঁকা খাওয়ার পর তাদের জীবনের মান অনেক নিচে নেমে গেছে, উন্নয়নের ধারা স্তম্ভিত হয়ে গেছে। বাংলাদেশ যেখানে ছিল সেখান থেকে আরো 10 বছর পিছনে চলে গেছে। তাই ডক্টর ইউনূসের এখন আর ক্রেডিবিলিটি নেই। ডক্টর ইউনূস 12-13টি সংস্কার কমিশন করেছে। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন, আমেরিকান নাগরিক বাংলাদেশের সংবিধান সংস্কার করবে? আলী রিয়াজ, তিনি আমেরিকান নাগরিক, কোনোদিন জুরিস্ট ছিলেন না, কোনোদিন লয়ার ছিলেন না, উনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তিনি এখন বাংলাদেশের সংবিধান সংশোধন অথবা পরিবর্তনের যে কমিটি, সেই কমিটির চেয়ার। অর্থাৎ অনেক জাস্টিস, অনেক লয়ার তার অধীনে কাজ করবে। দুঃখজনক, তিনি একজন আমেরিকান নাগরিক। বাংলাদেশে গত 40 বছরও তিনি থাকেননি। বাংলাদেশ সম্পর্কে তার ধারণা শুধু ওই দূরবীন দিয়ে যেটা দেখা। আমরা যখন মঙ্গল গ্রহ দেখি, নানা রকমের প্রকল্প করি যে মঙ্গল গ্রহ এরকম ওরকম ওরকম, তিনি বাংলাদেশকে সেই দূরবীন দিয়ে দেখেন। তো তারপরে আরেকটি কমিশন করেছেন, তথ্য কমিশন। ওই তথ্য কমিশনের কামাল আহমেদ, যিনি একজন ব্রিটিশ সিটিজেন, তাকে দিয়েছেন ওই তথ্য কমিশন পরিবর্তন করার। এইভাবে যে উনি যেখানে তার ইচ্ছা মতো, বদিউল আলম জীবনে কোনোদিন ভালো কোনো কাজের, তার ওই সুজন নামে কি একটা গোল টেবিল করতেন, তাকে দিয়েছে ওই নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্ব। এরকম ভাবে তিনি অথর্ব, অযোগ্য, অনাগরিক। আপনি জানেন বাংলাদেশে একজন আইন প্রণেতা হতে গেলেও বিদেশের নাগরিকত্ব পরিহার করতে হয়। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করতে যান অথবা আপনি যদি নির্বাচনে দাঁড়াতে যান, আপনাকে বিদেশি নাগরিকত্ব সারেন্ডার করতে হয়। কিন্তু ডক্টর ইউনূসের এখানে সারেন্ডারের কোনো ইস্যু নেই, তিনি বিদেশি নাগরিক দিয়েই চালাচ্ছেন। তো এখন ডক্টর ইউনূস এভাবে আর কতদিন চালাবেন? উনি বলছেন 2025 সাল নয়, 26 সালের জুনের দিকে নির্বাচন হবে। বিএনপির মতো যে রাজনৈতিক দল আছে বা আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, তারা কি ডক্টর ইউনূসকে 26 সাল পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করবেন? আমার তা মনে হয় না। যে চিহ্ন চারদিক থেকে দেখা যাচ্ছে, অতি শীঘ্রই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাংলাদেশের মাঠ গরম হতে শুরু করবে। ডক্টর ইউনূসের লাঠিয়াল বাহিনী ইন্ডিয়ার বর্ডার দিয়ে তো কোথাও যেতে পারবে না। কোথায় যাবে? আমার ধারণা তারা আগে থেকে বিষয় করে রেখেছেন। অনেকে বলেছেন যে তাদের সবার ভিসা এবং পাসপোর্ট রেডি, ডলারও রেডি করে রেখেছেন। এই যে চারদিকে আমরা দুর্নীতির কথা শুনি, এইসব দুর্নীতির উৎস কি? এইসব দুর্নীতি নিয়ে বাংলাদেশের রেডিও, টেলিভিশন অথবা বেসরকারি টেলিভিশন অথবা কোনো সংবাদ মাধ্যমে আসে না কেন? কারণ আপনি সংবাদ প্রকাশ করবেন, আপনিও আওয়ামী লীগের দালাল বইরা আপনাকে ধরে ফেলবে। তার মানে মানুষকে নির্যাতনের যে পেশিবাদ
এটা চরম পর্যায়ে। পৃথিবীর মানুষ দক্ষিণ পূর্ব এশিয়াতে এর চেয়ে ফ্যাসিজম আর কখনো দেখেনি। এখন আওয়ামী লীগের কর্মীদের কি করণীয় আমি বলবো, আপনারা রেডি হন। আপনারা মাঠে রাজনীতি করা দরকার নেই। আপনাদের যে সহকর্মী আছে, আপনাদের যে বন্ধু বান্ধব আছে, আপনারা নিজেদের ভেতরে কিভাবে আপনাদেরকে রক্ষা করে আপনারা যোগাযোগ রক্ষা করতে পারেন সেইটা মেনটেন করেন। এবং ডাক আসবে, খুব শীঘ্রই ডাক আসবে। যখনই ডাক আসবে আপনাদেরকে মাঠে নামতে হবে। আপনারা যখন মাঠে নামবেন তখন শয়তানের যে দল আছে, এই শয়তানের দল কিন্তু আস্তে 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 কোণঠাসা হতে শুরু করবে। একটা সময় আসবে তারা পালানোর পথ পাবে না। বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগও পার্টিসিপেট করবে। বিএনপি যে রাজনৈতিক দল, বিএনপি মনা যে মানুষ, তাদের মধ্যে কিন্তু দুইটি ভাগ। একটি ভাগ জামাতের সাথে, একটি ভাগ বিএনপির সাথে। আওয়ামী লীগের ভোট ভাগ হয়নি। আওয়ামী লীগে 40 বছর আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের বেশিরভাগ মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দেন। পথ পরিক্রমায় আরো নতুন মানুষ যোগ হয়েছে। সরকারের নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এবং বঞ্চিতকরণের কারণে মানুষ আরো একটা শ্রেণী আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে। যারা শ্রেণীহীন মানুষ, যাদের খাওয়ার পয়সা নেই, অন্য বস্ত্র বাসস্থানের সংস্থান নেই, যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, যারা দিনে আনি দিনে খায়, তারা মানে এমন একটা জীবন যাপন করছে তাদের আয়ের সাথে ব্যয়ের কোনো হিসাব নেই। অর্থাৎ তারা যা ইনকাম করে তা দিয়ে কোনোভাবেই চলতে পারে না। তারা বলছে প্রকাশ্যে যে হাসিনাকে এনে দাও, অর্থাৎ শেখ হাসিনার সরকারকে এনে দাও। তবে আমি যে জিনিসটি আপনাদেরকে বলতে চাই যে শেখ হাসিনা এসে যাবে, আবার সরকার চালাবে, বিষয়টা আমি ওইভাবে দেখি না। আমি যেটা দেখি যে একটা ফেয়ার ডেমোক্রেসি, ফেয়ার একটা নির্বাচন, এবং ওই নির্বাচনের ভিত্তিতে যারাই ক্ষমতায় আসুক প্রত্যেকটা রাজনৈতিক দল তার কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারবে। সেরকম একটা আমরা সুযোগ চাই। ডক্টর ইউনূস যে সুযোগ হাতছাড়া করেছেন ঐতিহাসিকভাবে সুযোগ পেয়েও, সেই সুযোগ হাতছাড়া করার জন্য দেশ শুধু ভুগছে তা না, ডক্টর ইউনূসকেও ভুগতে হবে। অপেক্ষা করুন। আশা করি আপনারা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।